সোমবার মধ্যরাত হঠাৎ এক অত্যন্ত গোপনীয় এবং নজিরবিহীন অনলাইন জুম মিটিং এর আয়োজন করা হলো। চারদিকে তখন শুনশান নীরবতা, কিন্তু ভার্চুয়াল সেই মিটিং রুমের ভেতরের বাতাস তখন চরম থমথমে আর রুদ্ধশ্বাস উত্তেজনায় রূপ নিয়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 11টা। দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে এমন দৃশ্য আর কখনোই দেখেনি মানুষ। দিনে নয়, সাধারণ অফিস টাইমে নয়, মাঝরাতে অনলাইনে ইসলামী ব্যাংকের তথাকথিত বোর্ড সভা ডেকে এক চরম কলঙ্কজনক অধ্যায় রচনা করল ব্যাংকটির বর্তমান বোর্ড। আর সেই মধ্যরাতের রুদ্ধশ্বাস নাটকের চূড়ান্ত শিকারে পরিণত হলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও দুঃসময়ের কাণ্ডারি ওমর ফারুক খান। জামাতপন্থী এমডি হিসেবে পরিচিত এই দক্ষ ব্যাংকারকে আক্ষরিক অর্থেই মাঝরাতের সেই জুম মিটিংয়ে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হলো। অত্যন্ত তড়িঘড়ি করে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে ব্যাংক থেকে অব্যাহতি দেওয়া হলো। কিন্তু প্রশ্ন হলো, দেশের এমন কি যুদ্ধ অবস্থা বা জরুরি পরিস্থিতি তৈরি হলো যে রাত 11টায় ব্যাংকের বোর্ড সভা ডেকে একজন এমডিকে সরিয়ে দিতে হলো? তবে কি পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সেই একই নির্মম এবং দমনমূলক পথে হাঁটছে বর্তমান বিএনপির সরকার? শেখ হাসিনাও তো 2008 সালে ক্ষমতায় আসার পর 5 বছর সময় নিয়েছিল ইসলামী ব্যাংক দখলের, কিন্তু বিএনপি ক্ষমতায় আসলো মাত্র 12 ফেব্রুয়ারি। এর মধ্যেই মাত্র 3 মাসও কাটেনি, তাতেই তারা ইসলামী ব্যাংক দখল করতে মরিয়া হয়ে উঠেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে নিয়ে এখন দেশ জুড়ে চলছে এক চরম টানটান উত্তেজনা। একদিকে আগের বোর্ড ভেঙে দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে নতুন বোর্ড গঠনের মরিয়া চেষ্টা চালাচ্ছে সরকার, অন্যদিকে নিজেদের প্রাণের প্রতিষ্ঠান এবং নিজেদের কষ্টার্জিত আমানত রক্ষা করতে পুরনো বোর্ডের পক্ষে রাজপথে নেমে এসেছেন ব্যাংকটির সাধারণ গ্রাহক ও কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় পুলিশের সাথে সাধারণ মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ভয়ঙ্কর অস্থিতিশীল পরিস্থিতির মাঝে এবার মুখ খুলেছেন দেশের প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি। তার একটি বিস্ফোরক মন্তব্য এখন রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। গোলাম মোল্লা রনি অত্যন্ত স্পষ্ট ও সহজ সোজা ভাষায় বলেছেন, ইসলামী ব্যাংক পরিচালনার দায়িত্ব এককভাবে জামায়াতের হাতেই থাকা উচিত, কারণ তাদের সততা, আদর্শ এবং বিচক্ষণ নেতৃত্বের উপর ভর করেই এই ব্যাংকটি একসময় বিশ্বসেরা আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। গোলাম মোল্লা রনি অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে এক রুদ্ধশ্বাস সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এই ইসলামী ব্যাংকে হাত দিয়ে মূলত নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক সর্বনাশ ডেকে এনেছিল। আর এস আলম গ্রুপ আওয়ামী লীগের সেই অন্যায়ের হাতিয়ার হয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে। গোলাম মোল্লা রনি বর্তমান সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আওয়ামী লীগ ইসলামী ব্যাংক দখল করে যে ঐতিহাসিক ভুল করেছিল, আজ ক্ষমতার মোহে অন্ধ হয়ে সেই একই ভুল যদি বর্তমান বিএনপি সরকার করে, তবে এই দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে কত বড় এবং অপূরণীয় সর্বনাশ ঘটে যাবে তা আমরা আজ কল্পনাও করতে পারছি না। বাস্তবতা আজ দেশের সাধারণ মানুষের সামনে একদম পরিষ্কার। বর্তমান সরকারের আমলে দেশের ব্যাংকিং সেক্টরে এক চরম নৈরাজ্য চলছে। একটু খেয়াল করুন, এর আগে 5টি দুর্বল ব্যাংক একসাথে করেও ব্যাংকের গ্রাহকদের টাকা দিতে পারছে না সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিদিন শত শত গ্রাহক ব্যাংকের কাউন্টারে গিয়ে খালি হাতে ফিরে আসছেন, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক আজ পথে বসেছেন, অথচ দেশের আর্থিক খাতের অভিভাবক বাংলাদেশ ব্যাংক এই চরম জগাখিচুড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো কার্যকর ভূমিকাই রাখতে পারছে না, অথবা অদৃশ্য কোনো কারণে ভূমিকা রাখছেই না। কিন্তু ঠিক এই চরম বিপর্যয়, ভয়ঙ্কর জুলুম আর দীর্ঘদিনের অবাধ লুটপাটের পরেও একমাত্র ইসলামী ব্যাংক সম্পূর্ণ নিজেদের পায়ে ভর করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং দেশের কোটি কোটি সাধারণ গ্রাহকের অকুণ্ঠ সহযোগিতায় এক অলৌকিকভাবে পুনরায় ঘুরে দাঁড়িয়েছিল। যখন অন্য সব ব্যাংকের উপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলছে, ঠিক তখনই ইসলামী ব্যাংকের উপর সাধারণ গ্রাহকদের আস্থা এবং বিশ্বাস নতুন করে ফিরতে শুরু করেছে। আর ঠিক এই সোনালী মুহূর্তেই যখন ব্যাংকটি সোজা হয়ে দাঁড়াচ্ছে, তখনই এটিকে চিরতরে ধ্বংস করার জন্য এবং এর নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরতে
বিএনপির লুটেরা সিন্ডিকেট উপর্যুপরি উঠে পড়ে লেগেছে। সবচেয়ে লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় হল বর্তমানে সারা দেশে অব্যাহত ধর্ষণ, খুন, প্রকাশ্য চাঁদাবাজি, ছিনতাই আর উগ্র সন্ত্রাসবাদের মতো ভয়ঙ্কর সব অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে, যা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কোনোভাবেই বন্ধ করতে পারছেন না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম, ঠিক তখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সমস্ত পুলিশি শক্তি এবং আধুনিক অস্ত্র প্রয়োগ করছে নিজেদের পকেটের আমানত রক্ষা করতে আসা ইসলামী ব্যাংকের নিরস্ত্র সাধারণ গ্রাহকদের উপরে। নিজের জমানো টাকার নিরাপত্তা চাইতে আসা শান্তিকামী গ্রাহকদের উপর পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে, গুলি চালিয়েছে এবং বৃষ্টির মতো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এই দৃশ্য দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পর্দার আড়ালে বসে কেউ হয়তো অত্যন্ত সুপরিকল্পিতভাবে বর্তমান বিএনপি সরকারকে এক বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি করার চেষ্টা করছে। আর এই চরম বিশৃঙ্খলা এবং সরকারের অযোগ্যতার সুযোগ নিয়েই মাঠের বাইরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনরায় অ্যাক্টিভ করার এক ভয়ঙ্কর নীলনকশা বাস্তবায়িত হচ্ছে। সোজাসাপটাভাবে বললে এই চলমান ইসলামী ব্যাংক ইস্যুটি এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য সবচেয়ে বড় এবং চূড়ান্ত এক রাজনৈতিক পরীক্ষা। এই পরীক্ষায় যদি জামায়াত ফেল করে, তবে দেশের মানুষকে এটাই বুঝে নিতে হবে যে তৃণমূলের লাখো নেতাকর্মীকে রাজপথে নামিয়ে দিয়ে জামায়াতের শীর্ষ নেতারা আসলে পর্দার আড়ালে সরকারের সাথে কোনো গোপন সমঝোতা বা আপোষ করেই এগোচ্ছেন। কিন্তু জামায়াতের ইতিহাস বলে তারা আদর্শের প্রশ্নে আপোষ করার পাত্র নয়। বর্তমান জাতীয় সংসদে ৬৮টি আসন নিয়ে এক শক্তিশালী এবং প্রধান বিরোধী দলে থাকা জামায়াত যদি সত্যিই মন থেকে চায়, তবে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যেই ইসলামী ব্যাংকে সেই পুরনো এস আলম এবং বর্তমান নতুন দখলদার সিন্ডিকেট থেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে রাতের আধারে কুখ্যাত গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দিয়ে যেভাবে বন্দুকের নলের মুখে এই ঐতিহ্যবাহী ব্যাংকটিকে দখল করা হয়েছিল, আজ দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে জামাত চাইলে আইনি এবং রাজপথের আন্দোলনের মাধ্যমে তা এক নিমিষেই উদ্ধার করতে পারে। কিন্তু এখন কোটি টাকার সবচেয়ে বড় প্রশ্ন হল, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব আসলে মন থেকে সেটা চাচ্ছে কিনা। ইসলামী ব্যাংক ইস্যুতে জামায়াতকে এখন সরকারকে আর কোনো সস্তা বা সাধারণ রাজনৈতিক আলটিমেটাম দিলে চলবে না, বরং বাস্তবেই এক চূড়ান্ত ডেডলাইন বা ২৪ ঘন্টার আলটিমেটাম দিতে হবে। আর এই নির্দিষ্ট সময়ের ভেতরে সরকার যদি তাদের অন্যায্য এবং হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না আসে এবং গ্রাহকদের দাবি মেনে না নেয়, তবে খোদ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা রাজপথে নেমে আসবেন। তখন দেখা যাবে এই অতি উৎসাহী সরকার সাধারণ জনতার সেই মহা সুনামির সামনে তাদের দাবি কিভাবে না মেনে নিয়ে থাকতে পারে। ইসলামী ব্যাংক কোনো দল বা গোষ্ঠীর একক পৈতৃক সম্পত্তি নয়, এটি এই দেশের সাধারণ মানুষের আবেগ, ধর্মীয় বিশ্বাস এবং অর্থনীতির লাইফলাইন। রাতের আধারে চোরের মতো জুম মিটিং করে এর ভাগ্য নির্ধারণ করার দিন এখন শেষ। যদি সরকার এই ব্যাংক নিয়ে তাদের নোংরা দখলদারি এবং পুলিশি নির্যাতন বন্ধ না করে, তবে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করবে এবং দেশের কোটি কোটি গ্রাহক একযোগে আমানত তুলে নিয়ে এই সরকারকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবে। জামাত চাইলেই কিন্তু এটা পারে, কিন্তু জামাত চায় না যে বিএনপি সরকার কোনো কারণে ফল করুক বা তাদের পতন হোক। তাই